আমি এখন এরকম গ্রামীণ জীবনযাপন ঘুরতেছি, সেই সাথে জাস্ট দেখেন যে এই গ্রামের মানুষ কোথায় বসবাস করে, স্বর্গে। বড় ভাই চাকরি বাকরি আপনি পড়ালেখা করে ইন্টার পাস দিয়াও তারা টাকা না হইলে চাকরি পায় না। গরিবের বাদ ছোটবেলা থেকে নিতে হয়। টাঙ্গুয়ার হাওরে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের সংগ্রাম দৈনন্দিন জীবন সম্পর্কে অনেকেরই অজানা। বর্ষায় টাঙ্গুয়ার হাওরের বিস্তীর্ণ জনপদ যেন ডুবে যায় পানির এক বিশাল রাজ্যে। এখানকার মানুষের জীবন জীবিকা আর প্রতিদিনের চলাফেরা সবকিছুই পানিকে কেন্দ্র করে। এক গ্রাম থেকে অন্য গ্রাম, স্কুল কিংবা হসপিটাল, বাজার, একমাত্র বাহন হলো নৌকা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টাঙ্গুয়ার হাওরের জীবন, সাথে বিলাসবহুল হাউস বোটে নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ার ভ্রমণ। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো গাইজ, আমি এখন এরকম গ্রামীণ জীবনযাপন ঘুরতেছি, সেই সাথে জাস্ট দেখেন যে এই গ্রামের মানুষ কোথায় বসবাস করে, স্বর্গে। এটা হচ্ছে যাতায়াতের ব্যবস্থা, একমাত্র মাধ্যমই হচ্ছে এই নৌকা। ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখার, আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি এটা দেখার জন্য। এই পুরো পাশটাই মেঘালয়া, আর এইটা হচ্ছে জাদুকাটা নদী। আপনারা অনেকে নাম শুনছেন, যারা হাউস বোটে আসেন তারা কিন্তু এই জায়গায় আসে না। এখানে বিষয়টা হচ্ছে আসলে ওই ব্রিজটার কারণে এখানে কেউ রাত্রেবেলা অসুস্থ হয়, অনেক সময় রাত্রেবেলা এই নৌকাটা চলে না, তখন মানুষে আসলে প্রাইভেটভাবে কিছু একটা ভাড়া করে বা কষ্ট হয়ে যায় বা ইমার্জেন্সি কোনো কিছু একটা প্রয়োজন হলে তারা আসলে এটা ছাড়া করতে পারে না। এই জন্য ওই ব্রিজটা করলে অন্তত এই গ্রামের মানুষের জন্য সবচেয়ে সহজ হবে। আর এছাড়া আসলে নদীমাতৃক জায়গায় কিছু নদীর বাহন থাকাও সুন্দর, এটা আসলে আমাদের বাংলাদেশটার সৌন্দর্য আরও বহন করে। সব কিছু মিলে এটা আর কি। আর হচ্ছে এই পাশে হলো মেঘালয়। আসলে এই প্রকৃতি যে কত সুন্দর, আল্লাহ এত সুন্দর সাজাইছে, আপনি যদি প্রকৃতির কাছে যান তাহলে বুঝবেন। দেখেন এই ঝর্ণা দেখা যাচ্ছে, মেঘালয় পাহাড়, বাংলাদেশের পাহাড়, আর মাঝে হচ্ছে মানে একদম সুবিশাল এক নদী, অফুরন্ত। উনি হচ্ছে টাকা তোলে, কত করে মানুষের? 10 টাকা। এটা টাকার ব্যাগ। তো আমি যখন ইন্ডিয়ায় ভ্রমণ করছিলাম, ইন্ডিয়ার বাসে হচ্ছে এই ধরনের ব্যাগ থাকতো, এবং ওদের বাসে টিকিট দেয় ইন্ডিয়াতে। আমাদের বাসে কি হয়, দর কষাকষি করি, এই ভাই 5 টাকা কম রাখেন, ইন্ডিয়াতে এটা চলে না। তো এটা দেখে আমার পুরো ইন্ডিয়ান গেট আপ মনে হচ্ছে। এই পাশে কিন্তু ইন্ডিয়া থেকে আসেন নাই তো? কেমন লাগে এই যে বাংলাদেশ থেকে আপনি এই গ্রাম থেকে ইন্ডিয়ার এই সৌন্দর্য দেখেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। অনেক ভালো না? যদি আমাদের দেশে হয়তো এই পাহাড়গুলো এটা আরো অনেক বেশি ভালো। আরো অনেক বেশি। আফসোস একটা, আমাদেরকে শুধু নদী দিয়ে গেছে, পাহাড় দেয় নাই, মানে নদী দিয়ে গেছে, পাহাড় নিয়ে গেছে। তারা পাহাড় নিয়ে গেছে। আচ্ছা, বাহ, দারুণ একটা কথা বললো। তবে এই যে নৌকার সুপারভাইজার হয় না, বাসের সুপারভাইজার আছে, তেমনি এই নৌকার সুপারভাইজার চাইনিজ বাজা, চাইনিজ ভাষা। চুলা, হ্যাঁ, চুলা। ও আচ্ছা আচ্ছা, দেখি 10 টাকার হয় না? হয় ও দেখেন বৃষ্টির ভিতরে বিক্রি করতেছে। যে এতটুকু বয়স কত? বয়স 16 বছর। আমি তো ভাবছিলাম 10 বছর। তো এই বয়সে ও হচ্ছে কর্মসংস্থান, দেখেন নিজের ফ্যামিলির জন্য ইনকাম করতেছে। এই পাশে হচ্ছে আরো অনেকেই আছে। তুমি কি বিক্রি করতেছো? ঝালমুড়ি। কত হয় দিনে? 1000 লাভ হয় না? তাহলে বেশি, তাহলে কত টাকা হচ্ছে লাভ? লাভ 300-400 পার ডে হয়। বাহ, ভালো তো। এই টাকা দিয়ে কি করো? পড়াশোনা করো না কেন? আচ্ছা, ও হচ্ছে আসলে এখন কর্মের ভিতরে ঢুকে গেছে, ও নিজেই ইনকাম করতেছে। ফ্যামিলি চালাইতে হইব না ভাই, করো খালি পড়ালেখা করলে হইব, ফ্যামিলিরও তো দেখে নিতে হইব। আচ্ছা, ওর কথাবার্তা কিন্তু একদম বড় মানুষের মতো। হয়েছে? বিশাল ব্যাপার যে এই বয়সে আমরা কখনো এইগুলো চিন্তাও করি নাই, ওরা এই বয়সে ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিছে। আর এমনি তো পড়ালেখা করলো, আপনার চাকরি পাওয়া যায় না, অত বছর কাটতে চাকরি পাওয়া যায় না, ঘুরে ঘুরে এই কাম ইয়া করা লাগে। এই কারণে ছোটবেলা থেকে শুরু করছো? বড় ভাই চাকরি বাকরি আপনি পড়ালেখা করে ইন্টার পাস দিয়াও তারা টাকা না হইলে চাকরি পায় না। গরিবের বাদ ছোটবেলা থেকে নিতে হয়। তাই না? বাপরে বাপ, ও দারুণ একটা কথা বলছে, গরিবের ভাত ছোটবেলা থেকে নিতে হবে। আর যদি বড় চাকরি বাকরি না পাইতে, বাবা বলবো যে আমার উপরে বৈশা খাইতেছে, এখন ও তো বড় ছেলে একটা চাকরি নিতে পারে নাই। বাবা এই যে তোমার টাকাটা। ওকে, 10 টাকার তো? ওকে, আল্লাহ হাফেজ। টাটা টাটা।
নদীমাতৃক এই দেশে নৌকায় পারাপার যেন হাজার বছরের এক চিরচেনা ঐতিহ্য। তবে সীমান্ত ঘেঁষা এই জনপদের নৌকা পারাপারের গল্পটা যেন একেবারে ভিন্ন। ভারতের মেঘালয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির জাদুকাটা নদী আলাদা করে দিয়েছে এই গ্রামগুলোকে। ভোরের আলো ফুটতেই শুরু হয় নৌকায় ছুটে চলা। তবে সুনামগঞ্জের এই অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা জীবিকার প্রয়োজনে নদী পারাপারে নৌকায় তাদের একমাত্র ভরসা। সীমান্তবর্তী এই গ্রামগুলোর অনেক শিশুকেই খুব অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। জীবিকার তাগিদে অনেকেই পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরতে ছুটে যায় কর্মজীবনে। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে তাদের যাতায়াত, পানির উপরে বসতবাড়ি সবকিছুই দেখছিলাম। আসলে বর্ষার সময় নদী ভরাট হয়ে পুরো হাওর পানিতে ডুবে যায়। যাই হোক, এরপর আমাদের হাউসবোট জাদুকাটা নদী হয়ে রওনা হয় নীলাদ্রি লেকের দিকে। ফাইনালি আমরা এখন নীলাদ্রি লেক, মানে যাকে বাংলার কাশ্মীর বলা হয়, তবে সেই প্রথম যখন নীলাদ্রি লেকে আসছিলাম সেই সৌন্দর্য আর এখনকার সৌন্দর্য আকাশ পাতাল তফাৎ ভাই। জাস্ট দেখেন যে কি অবস্থা, এই পাথর, এই কাদা মাটি। তো যাই হোক, আমরা হচ্ছে এখন যাব এবং এখানে বোট রাইড করব। যে লেকটা আছে অনেক ফেমাস এবং এখানে অনেক নাটক, সিনেমার শুটিংও হয়। তবে এখন বেহাল দশা, মানে ওইরকম আসলে আমরা পর্যটক দিক থেকে অনেক পিছিয়ে, এগুলোর কোনো যত্ন নিই না, আমাদের কোনো দায়িত্বও নাই। আর ওরা হচ্ছে বাইকে ভাড়া মারে। একটা নৌকা আসতেছে, জাস্ট দেখুন যে কত পানি, যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছে এই কারণে পানি কিন্তু একদম লেভেল হয়ে গেছে। আমি কত করে পার পারসন, কত একটু ঘুরবো এই সীমা ওখানে? 4 জন। এর আগে 100 টাকা দিয়ে গেছি। এরকম একটা ডিঙ্গি নৌকা নিয়ে এখন নীলাদ্রি লেকে ঘুরতেছি এবং জাস্ট দেখেন যে কেন মানুষেরা বাংলার কাশ্মীর বলে। যে পানি একপাশে এরকম সবুজ টিলা, এদিকে বিশাল বড় পাহাড়। তবে আমি যখন এর আগে আসছিলাম নৌকা ভাড়া ছিল 100 টাকা, এখন 300 চাই ভাই। হ্যাঁ, পরে ওর সাথে দর কষাকষি করি 200। ও বলছে আর 1 মাস পরে আসলে আরো 100 বাড়বে। তো এইভাবে বাড়তে বাড়তে এক সময় কত 500 হইতে পারে নাকি। একদম সীমান্তে যাব, ভারত সীমান্ত, এরপরে ওই দিক দিয়ে রাউন্ড হব। অনেক টুরিস্ট, অনেক। আসলে ভাবছিলাম যে বৃষ্টিপাত হচ্ছে বেশি, হয়তো এরকম টুরিস্ট থাকবে না, কিন্তু না, এই বৃষ্টি উপেক্ষা করে অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে। এটা ভালো লাগতেছে অ্যাজ এ ব্লগার হিসাবে, যখন দেখি যে আমাদের বাংলাদেশে টুরিস্ট স্পটে অনেক মানুষ আসে, তো এই জিনিসটা ভালো। তবে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। এই যে স্পটগুলো, যে আমরা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে আসি, তাদেরও অনেক দায়িত্ব আছে। ময়লা যেখানে সেখানে ফেলবো না, কারোর সাথে খারাপ বিহেভ করবো না, ওই জায়গার প্রতি রেসপেক্ট থাকবে, যেখানে যাব সেখানকার মানুষের প্রতি রেসপেক্ট থাকবে। এরপরে লোকাল মানুষদেরও আলাদা দায়িত্ব আছে। তারপরে রাস্তাঘাট ও অনেক কিছু দায়িত্ব থাকে। পর্যটক মানে যারা মন্ত্রী আছে তাদেরও দায়িত্ব থাকে। তো এরকমই আমরা চাই আমাদের দেশটা আরও সুন্দরভাবে গড়ে উঠুক। তবে এইখানকার বোটটা দারুণ লাগতেছে, হয়তো কেউ কাপল আসছে, অনেক সাজাই গোছায় আনছে। একদম ভারত সীমান্তে নামলাম আর এই পাশ দিয়ে পানিটা আসতেছে লেকে। আজ ইন্ডিয়া থেকে, পাহাড় থেকে যে এই পানিটা আসে আর কি, তবে খুবই ছোট। আর এইদিকে হচ্ছে সীমান্ত। এই যে পানিটা দেখেন এই পাশ দিয়ে কিন্তু আসতেছে। দেখেন যে ভারতের একদম শেষ সীমান্ত কাঁটাতার, বিশাল বড় একটা কাঁটাতার দিয়ে ঘেরা, এবং এই তারের পাশ দিয়ে কিন্তু কনক্রিটের রাস্তা। তো এই জিনিসটা আমি দেখছি যে ভারত তাদের যত সীমানা আছে কাঁটাতার দিয়ে ঘিরে, তার পাশ দিয়েই কিন্তু হচ্ছে পিসের রোড করে রাখছে। মেঘালয় পাহাড় থেকে বিশাল এক ঝর্ণা, এই যে দেখুন ভাই, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে ভাই। ছোট হইলেও দারুণ একটা ব্যাপার যে এই পাহাড় থেকে আসতেছে আর এই পানিটা কিন্তু নীলাদ্রি লেকে যাচ্ছে। বাহ, পানিটা দেখুন যে কত স্বচ্ছ। তো এখানে গ্রিন ভিউটা কিন্তু নাই, একদম সব পাথর। পানির কালারটা অদ্ভুত রকমের ভাই। এই যে পানির কালারটা দেখেন শুধু, কি অদ্ভুত। বাহ, দারুণ কালার কিন্তু এইটা ভাই, পানিটা একদম নীলাদ্রি লেক, নীল পানি। তো এটা কিন্তু এই পাথর থেকেই আসে, দারুণ একটা ব্যাপার। যেহেতু এখন বর্ষা, এই কারণেই পানিটা আছে। বর্ষা না থাকলে হয়তো এটা থাকবে না, শুকাই যাবে। মনে হচ্ছে আমি কাশ্মীরে সে ডাল লেকে আছি, এরকম একটা ফিল পাচ্ছি। সেই শিকারা নৌকা, সেই পানি,
তো দেখেন যে এরকম নৌকায় করেই কিন্তু সবাই ঘুরতেছে, দারুণ ব্যাপার। এটা কিন্তু সম্পূর্ণ ভারত সীমান্ত। এখানে আসলেও মানুষ সেই ভারত সীমান্তই দেখে উপভোগ করে। নীলাদ্রি লেকে এসে অবাক হলাম। সত্যি বলতে প্রথম দেখাতে আমার কাছে কাশ্মীরের সেই বিখ্যাত ডাল লেকের কথা মনে পড়ছিল, সেই শিকারা নৌকার স্বচ্ছ পানি। ঠিক তেমনি নীলাদ্রি লেকের নৌকাগুলো শিকারা নৌকার মতোই দেখতে। নৌকায় পরিবার, আত্মীয় স্বজন, বিভিন্ন পর্যটকরা ভেসে বেড়াচ্ছিল পানির উপরে। পাহাড় আর বাংলাদেশ ভারতের সীমান্ত ঘুরে দেখছিল। চারপাশে উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ধারা এসে মিশেছে নীলাদ্রি লেকের বুকে। কোথাও সেই পানি ছোট ছোট ঝর্ণার রূপ নিয়েছে, আবার কোথাও পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে আপন গতিতে। একদিকে কাঁটাতারের বেড়া, সমতল ভূমি থেকে ধীরে ধীরে উঠে গেছে পাহাড়ের সারি। আর সীমান্ত ঘেঁষা এই জনপদে পাহাড়ের কোল জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসত বাড়ি, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন যেন একসাথে মিশে আছে। হচ্ছে নীলাদ্রি লেক ঘুরে এখন এখানেই সকালের ব্রেকফাস্ট করব, এবং এইরকম ওয়েদারে। তো এখানে আমাদের ফ্রেন্ড বসছে, এখানে ভাইয়া বসছে, এখানে হচ্ছে আমাদের আরও অনেক ভাই আসছে। কি খাওয়া শেষ? বাহ, আজকে কি আছে দেখি। এই যে আজকে হচ্ছে খিচুড়ি, সে সাথে বাগুন ভাজা, এটা হচ্ছে ডিম, এটা চিকেন। আচ্ছা, পিসগুলো অনেক ছোট ছোট করা হয়েছে। এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি। এটা এরকম সকালের খিচুড়ি, আর পিছনে হচ্ছে নীলাদ্রি লেক। বাহ, এখানে মাংস আর বেগুন ভাজা, মানে বাগুন ভাজা। এটা আমার দাদি খুব বলতো, যদিও আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেগুন ভাজি, বাট আমার দাদির মুখের ভাষা হচ্ছে বাগুন ভাজা। একবার ভাবেন যে আসলে ওয়েদারের সাথে অনেক খাবার কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে, কারণ এইরকম ওয়েদারে খিচুড়ি হচ্ছে পারফেক্ট। ওকে, খাওয়া দাওয়া করি। এখন খাওয়া দাওয়ার পরে আমরা যাবো হচ্ছে ওয়াচ টাওয়ার, ওখানে গোসল করব। আর বেসিক্যালি হাউস বোট সিস্টেমটা হচ্ছে 1 রাত 2 দিন। তো আমরা কালকে সকালে আসছিলাম ভোরে, এরপরে আনোয়ারপুর থেকে উঠছি, নাইট স্টে করছিলাম জাদুকাটা নদীতে। তো আজকে আবার ভোরে রওনা দিছি নীলাদ্রি লেক। এরপরে এইখান থেকে ওয়াচ টাওয়ার, আবার যাইতে যাইতে সেই সন্ধ্যা বা বিকাল হয়ে যাবে। পিছনে পাহাড় দেখা যায়। আমরা এখন যাব ওয়াচ টাওয়ারে। তবে এই গ্রামগঞ্জের মানুষজন নৌকা নিয়েই বেশি চলাচল করে বর্ষার সিজনে। তো বর্ষা চলে গেলে কী হয়, তখন এগুলো কৃষি চাষাবাদ হয়। এখন প্রচুর পরিমাণের মাছ ধরে এখানকার যারা জেলেরা আছে। আর এই পাশে অনেকেই মাছ ধরছে, আর এইটা হচ্ছে পাহাড়ি দৃশ্য। তবে আমার এই রুমটা হয়ে গেছে একদম লাস্টে, যেখানে জেনারেটর চলে সেই জায়গায়, বা ইঞ্জিন আছে, যার কারণে প্রচণ্ড একটা শব্দ। বাহ, আমার জেনারেটর কিন্তু থেমে গেছে। এটা হচ্ছে আমার রুম, ছোট্ট একটা রুম। ওই পাশে হচ্ছে আমার ফ্রেন্ডরা আছে, আমরা প্রায় 4 জন আসছি। ভাই, একই সাথে 2টা হাউস বোটের রেসিং চলতেছে এই হাওরে। একবার ভাবেন, এই পাশে ছোট ছোট নৌকা আসতেছে। এইটা জাস্ট দেখেন, এটা একটা হাউস বোট, এইটা হচ্ছে আমাদের হাউস বোট। ওইটা কিন্তু আগে চলে গেল। বাহ, দারুণ একটা পরিবেশ কিন্তু। আর এইখানে কিন্তু একদম সরু একটা পথ, আর এই পাশে হচ্ছে একটা ভাসমান গ্রাম। আসলে হাওর মানে এরকম, তাদের জীবনযাপন হচ্ছে পানি কেন্দ্রিক, নৌকা নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া আসা। জাস্ট দেখেন যে কত সুন্দর একটা চিত্র। বাহ, আমাকে টাকা দিচ্ছে ওনারা। তো এই বয়সে কিন্তু তারা ট্রাভেল করতেছে, ট্যুর করতেছে, এবং মানে 50-60 বছরের মানুষও তারা আমাদের দেশটাকে দেখছে, উপভোগ করছে। সো আপনি শুধু শুধু বসে আছেন, আপনিও আসেন, বের হন। হয় না অনেক সময় এরকম যে যাবো সামনে মাসে, তো এটা কি হয়, অলসতা তৈরি করে। আপনি জাস্ট চোখ মুখ বুঝে বের হয়ে যান, দেখবেন এরপরে পুরো পৃথিবীটাই আপনার, এই পুরো পৃথিবীর মালিক আপনি, আর আপনাকে সবাই স্বাগত জানাচ্ছে। তো এই সরু পথ দিয়ে এখন প্রবেশ করব। ওইটা কিন্তু আগে চলে গেছে। আর এই পাশে অনেক গ্রামীণ জীবনযাপন, তারা নদীতে মাছ ধরা থেকে শুরু করে, মানে হাওরে জীবিকা নির্বাহ করে। সকালের ব্রেকফাস্ট করার পরে সুস্বাদু আম, মানে হাউস বোট মানেই ভাই ভরপুর খাওয়া দাওয়া, আনলিমিটেড। আপনি যখন যেটা মন চায়, চা, কফি, আম বা যাই আছে না কেন, মিষ্টি থেকে শুরু করে খিচুড়ি, ভাত, যা ইচ্ছা তাই। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। তো আমি একটু টেস্ট করে দেখি। কিছুদিন আগেই আমি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম, এত পরিমাণের আম খাইছি।
আচ্ছা ফজলিয়াম, এই ফজলিয়াম কি এই অঞ্চলে হয়? ও মানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে। এখানে মনে হয় কোনো খাবার টাবার দেওয়া হচ্ছে, যেহেতু চারিদিকেই পানি, তো অনেক নৌকায় করে কার্টুনে করে কিছু একটা দেওয়া হচ্ছে, অনেক মানুষ এই জায়গায়। বাহ, একদম হাউস বোটের সামনে দিয়ে যাচ্ছে। তো এইটাই ভাই, আমরা এখানে ঘুরতে আসি, কিন্তু এখন এখানকার মানুষের কিন্তু একটা চ্যালেঞ্জ যে এরকম পানি, খাবার দাবারের সংকট, বা অসুস্থ হলে শিক্ষা ব্যবস্থা হয় না, যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এরকম পানি। টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করতেই চোখে পড়ে এক অন্য রকমের জীবনযাত্রা। এ যেন পানির উপরে ভেসে থাকা ভাসমান গ্রাম। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে কোথাও বাঁশের সাঁকো, আবার এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে ভরসা একমাত্র নৌকা। বর্ষার পানিতে চারপাশ যখন থই থই করে, তখন এইসব গ্রাম যেন পুরোপুরি পানিবন্দী হয়ে পড়ে। ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বৃষ্টির মধ্যেই মানুষ ছুটে চলে আপন গন্তব্যে। কোথাও আবার বন্যা কবলিত মানুষের জন্য পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। সেই ত্রাণের খবর পেয়ে দূর দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে নৌকা নিয়ে ছুটে আসছেন মানুষ। হাওরের পানি যেন এখানকার মানুষের নিত্য দিনের সঙ্গী। এই পানিতেই থালা বাসন মাজা, কাপড় ধোয়া, নিত্য প্রয়োজনীয় কাজ সবকিছুই চলে। এমনকি স্কুলগুলোতেও যেতে হয় নৌকা নিয়ে। অনেক সময় মসজিদে নামাজ পড়তেই নৌকা হয়ে ওঠে একমাত্র বাহন। বর্ষা হাওরের জন্য মানুষের যেমন আশীর্বাদ, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে নানা দুর্ভোগও। বিশেষ করে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়। তাই বলা যায়, বর্ষা এখানে মানুষের জীবনকে যেমন সহজ করে, তেমনি কখনো কখনো কঠিনও করে তোলে। যাই হোক, এরপর আমরা হাউস বোট নিয়ে বিভিন্ন ভাসমান গ্রামের উপর দিয়ে, বিভিন্ন গ্রামগঞ্জের উপর দিয়ে যেতে থাকি ওয়াচ টাওয়ারের দিকে। আসলে বর্ষা মৌসুমে বাংলাদেশের হাজার হাজার পর্যটকেরা ছুটে আসেন হাওরের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। কেউ আসেন প্রকৃতির টানে, কেউ বা নৌ ভ্রমণের আনন্দে, আবার কেউ আসেন এই পানিবন্দী জনপদ মানুষের জীবনকে কাছ থেকে দেখতে। আর হাওরের বুকেই রয়েছে এমন এক অপার সৌন্দর্য, যেখানে নৌকায় বসে উপভোগ করা যায় এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। প্রকৃতির এত রূপ, মানুষের এত গল্প, আর জীবনের এত বৈচিত্র্য, সবকিছু মিলিয়ে টাঙ্গুয়ার হাওর যেন বাংলাদেশের এক জীবন্ত জলচিত্র। এখন তো ওনাদের পিচ দেওয়া রাস্তায় চলাচল করে, যেমন নৌকায় কোনো কষ্ট নাই। তখন তো হাইটে যাইতে হয়, কখন যখন পানি থাকে না, যখন থাকে না, তখন একমাত্র বাইক থাকে অথবা হাইটে যাইতে হয়। আচ্ছা, না আমি ভাবি যে এই পানিতেই হয়তো ওদের সমস্যা বেশি, কিন্তু ভাইরা বলছে না, এই পানিতে ওরা নৌকা নিয়ে খুব সহজেই এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে পারে, কোনো প্রবলেম হয় না নৌকাতে। আর হচ্ছে যখন পানি থাকে না, তখন নাকি মাইলের পর মাইল ওরা হেঁটে হেঁটে যায়। বাড়িঘর, অনেক বাড়িতে দেখলাম যে বাথরুম হচ্ছে একদম মানে পানির পাশে, এবং পাইপ দিয়ে পানির সাথে সেটিং করে দিছে। তার মানে বাথরুমের যত নোংরা এগুলো এই পানিতেই আসে ভাই, মানে পাইপ দিয়ে সব এদিকে সেট করে দিছে। তো আসলে তারা মানে এটা পরিস্থিতির একটা শিকার, এই হচ্ছে ব্যাপার। এখনও যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। তবে চারিদিকে বাড়িঘর দেখতেছি, যে ছোট ছোট টিনের ঘর, চারিদিকে পানি, বন্দি হয়ে মানুষ আছে। আসলে এরকম পরিবেশে প্রথম আসতেছি, এর আগে একবার আসতেছিলাম, মানে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। মানে এই যে বসে আছি, বন্ধুরা আছে পাশে, কি আর লাগে, জীবন তো উপভোগ করা লাগবে। এখানে যদি না আসতাম এরকম সিন বা এরকম আসলে ছবির মতো গ্রামগুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে এখানে মানুষগুলোর অনেক কষ্ট, যেহেতু পানিবন্দি আছে, এগুলা যাতায়াতের সমস্যা, ছোটো বাচ্চারা স্কুলে যাইতে পারে না, এগুলো আসলে একটু সমস্যা। আমাদের কাছে উপভোগ করতেছি, বাট এই স্থানীয়দের কাছে এগুলো আসলে একটা দুর্ভোগ বা কষ্ট। আর ভাইরা আসছে সব একই ড্রেস এবং লুঙ্গি থেকে শুরু করে, কি সুন্দর কমিউনিটি, কেমন লাগতেছে? আরেকটা ইনফরমেশন জানাই দেয়, সেটা হচ্ছে ইনসাইডে যে আন্ডারওয়্যার আছে, এটাও সিলাকলা এবং সবগুলো সেম। আচ্ছা, না আমার ভাল লাগতেছে যে এই বয়সে তাদের যে সার্কেলটা, কমিউনিটিটা দেখেন যে কত সুন্দর। একই ড্রেস, বা অনেকের কাছে মনে হতে পারে যে একই ড্রেস পরে আছে বা এরকম না, ভাই এটা হচ্ছে একটা বন্ধুত্বর মানে আত্মার মিলন বন্ধ। আর এখানে আমার ভাইয়া আছে, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, আর ভালো লাগার মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে আমাদের প্রিয় ব্লগার ফিজ ভাই, তাই না? আপনার আগমন, আপনার এই যে উপস্থাপনা, অনেক ধন্যবাদ। দোয়া করবেন, ভালো লাগছে যে আপনারা এত সুন্দরভাবে এই যে আসছেন একই ড্রেস। আমরা যে এখানে আসছি, এটা এর পিছনে আমাদের একটা ভাই আছেন, যিনি আমাদেরকে এই ট্যুরটা স্পন্সর করছেন, কে? ইন্ডিগো টেক সলিউশনের নওশীর ভাই। আচ্ছা, আমাদের মাঝে আসতে পারেন নাই, ওনার
অ্যাব্রোডেড ট্যুর আছে, যার কারণে উনি আসতে পারেন নাই। তো যাক, ওনাকে তারপরে thanks. অনেক কৃতজ্ঞতা নওশের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য আমাদের। আমরা হচ্ছে নীলাদ্রি লেক থেকে এখন ওয়াচ টাওয়ারে চলে আসলাম। তবে একদম মেইন স্পটে যাইতে পারবো না, এখানে হচ্ছে হাউস বোটগুলো সব নোঙর করা হয়েছে। এখান থেকে আবার নৌকা নিয়ে যাইতে হবে মেইন স্পটে। তো ওরা কিন্তু সাথে সাথে আসতেছে এই নৌকা। হ্যাঁ হ্যাঁ, ওয়াচ টাওয়ারে যাবো। তো ওই পাশে হচ্ছে হাউস বোটগুলো দাঁড়ায় আছে, আর যেহেতু পানি বেশি যার কারণে নাকি ওইদিকে যাইতে পারে না, তো এখানেই নোঙর করে এরপরে নৌকা নিয়ে যাইতে হবে। আজকে শুধু মানুষ দেখুন যে কত পর্যটক আসছে, আর এই পাশটা ঘন কালো মেঘে একদম ঢেকে গেছে। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, সেই সাথে এরকম পানিতে থই থই করতেছে, মানে একদম পরিপূর্ণ পানি। দেখুন যে মানুষ কতটা এনজয় করতেছে, যে অপ্রতিম সৌন্দর্যের এই বাংলাদেশে কি নাই। শুধু দেখেন যে ছোট ছোট নৌকা, সবাই গোসল করতেছে, এখানে ওয়াচ টাওয়ার, এবং ওইখান থেকে লাফ মারতেছে। যদিও আমি এর আগে যখন সুমন ভাইয়ের সাথে আসছিলাম, সালাউদ্দিন সুমন ভাই, ওখান থেকে লাফ মারছিলাম। আর এই যে গাছগুলো, এর ভিতরেই কিন্তু নৌকাগুলো প্রবেশ করে। এখানেই লাফ মারবো। এটা কি নদী? আচ্ছা, এটা নাকি মেইন নদী। কি নদীর নাম কি? টাঙ্গুয়ার। আচ্ছা, এটা হচ্ছে টাঙ্গুয়ার নদী ভাই। বাইরে এখানে অনেক পানি, অনেক। এই উস্তাদের বাসা মেহের করে না। কি অবস্থা? ভাইয়া ভালো আছেন? আমাদের কুষ্টিয়ার। হ্যাঁ, কুষ্টিয়া পোড়া দাও। বাহ, কুষ্টিয়া পরে দাও। ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইফ জ্যাকেট তো হাঁপাই যাবেন তো? না হাফ লাগে না, লাইফ জ্যাকেট নিয়ে আরো হাঁপায় যাচ্ছে। তো এখানে কিন্তু ভাসমান বাজারও আছে, এই যে দেখেন। চা খাবি? খাবি খা। টাকা দেশে নাই তো? টাকা ওইখানে দিবে। আচ্ছা, হবে কি খাবি? বাহ, একদম কাশ্মীরের ফিল। আমরা যে ডাল লেকে ঘুরছিলাম, সেই শিকারা নৌকা ঠিক তেমন, বাট ওইখানে কি ফল ফ্রুট বিক্রি হয়। আমাদের এখানে চিপস এগুলো দেখি। চা দেখি মামা। পার ডে কত টাকা হয় ইনকাম? ইনকাম 300 টাকা পার ডে 300-400 থাকে। তাহলে মাসে কত হচ্ছে? মাসে আমরা দৈনিক নিতেছি, দৈনিক এই করতেছি না, কর্মসংস্থান তো হয়েছে নাকি? চা কত করে? 10 টাকা। আচ্ছা, 10 টাকা করে। আর একটা কথা বলি, এখানে এসে লাফ মারবেন না, কারণ নিচে হচ্ছে গাছ থাকে, গাছের গুঁড়ি যেগুলো অনেক সুচালো, সো আপনার পেটে বা গায়ে এগুলো ঢুকে যাবে। এখানে অনেক জায়গায় গাছের গুঁড়ি আছে, সো লাফ মারার সময় সাবধান। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের চা 10 টাকার। আমার মামার খরচ হয়েছে খুব জোরে হলে 2 টাকা। এ চায়ে 8 টাকা লাভ। 1 টাকা তো খাপটার দামে। 1 টাকা খাপটার দাম। এরপরে পরে তো চিনি আছে, চাপাতি আছে। 1 টাকা। হ্যাঁ, 1 টাকা। গোড়া 2 টাকা খরচ। 2.5 টাকা দাও। 2.5 টাকা খরচ। 7.5 টাকা লাভ। বাহ, মামু মামু ভারত। ওইটা না হইলে তো আমরা চলতে পারি। ওইটা তো ঠিক। চা বিক্রি করেন ভাই, চায়ে অনেক লাভ। চাটা দিলাম। টাঙ্গুয়ার হাওড়ে আসেনি, সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই ভাই। কি জায়গা ভাই এটা! ও মাই গড! আসলে টাঙ্গুয়ার হাওড়ে এমন একটা জায়গা, এখানে যে আসে নাই, বাংলাদেশের অরিজিনাল সৌন্দর্য সে দেখে নাই। আমার ব্যক্তিগত মতামত, সবারই উচিত একবার এখানে এসে ঘুরে যাওয়া। বাহ, তবে ভাই এই যে টাঙ্গুয়ার নদী, আমরা অনেকেই টাঙ্গুয়ার হাওড়ে আসি, কিন্তু টাঙ্গুয়ার নদীটাই জানি না যে কোথায়। আমাদের এখানে কত মানুষ আসছে, এবং যারা আমার ভিডিও দেখে। কি অবস্থা, কেমন আছেন? সবাই তাই না? হ্যাঁ, ভালো ভালো। কেমন লাগতেছে? কোথা থেকে আসা হয়েছে? বাংলাদেশ? আচ্ছা, ঢাকা না, নারায়ণগঞ্জ। বাহ, তো দেখেন যে আমাদের বাংলাদেশের এরকম সুন্দর সুন্দর টুরিস্ট স্পটে সব মানুষ আসছে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। 2 দিন পর। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, লক্ষ্মীপুর। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি এরকম সাঁতার কেটেই ঘুরতেছি। ভাইয়ার আসছে নারায়ণগঞ্জ থেকে, আমি নারায়ণগঞ্জে কখনো যাই নাই। ভাই, আজকে এত মানুষ আসছে, এটা দেখেই
জাস্ট একটা অন্যরকম আনন্দ যে আমার দেশের সৌন্দর্য আমার দেশের মানুষ দেখবে। এবং দেখেন শুধু যে চারিদিকে নৌকা, হাউস বোট, আর এখানে সাবান শ্যাম্পু বিক্রি করে। লাভ মারি মামু, হ্যাঁ দেখ। বাপরে বাপ, এই সাবান। তো এই পাশে আরো একটা নৌকা যাচ্ছে। এখন রওনা হইলাম হাউস বোটের উদ্দেশ্যে। তবে এইখান থেকে পানির সামনে পাহাড়, যেহেতু প্রচণ্ড মেঘ, পাহাড়গুলো দেখা যায় না। তো এইখান থেকেই দেখা যায় যে পাহাড় কিছুটা। কি মাথা করে টাইটানিক ওখানে, হ্যাঁ তো আসলে আমার বন্ধুরা সবাই হচ্ছে ব্যবসা করে, তো ওদের এরকম সময় নাই। তো আমি যখন আসি ওরা আমার সাথে আসে, মাঝে মাঝে ওদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই বাংলাদেশে। যেহেতু ওদের ওই সুযোগটা নাই, আমার আছে, আমার মাধ্যমে ওরা বাংলাদেশটা দেখতেছে। 5 আওয়ারে গোসলের পরে রওনা হইলাম একদম গন্তব্য। তো যাওয়ার সময় আমরা এই পানির উপরেই কিন্তু খাওয়া দাওয়া করব। তো আপনারা উপর থেকে যখন ড্রোন ভিউ নিচ্ছিলাম, আমি এই গ্রামটা দেখে অবাক হলাম। এর চারিপাশে কিন্তু পানি, ভাসমান একটা গ্রাম বলতে পারেন। এবং এখানে কত 40 ঘরের বসবাস হবে। এখানে একটা স্কুল আছে, সেই সাথে একটা টাওয়ার আছে, এই ছোট্ট একটা গ্রামের টাওয়ার। তবে ইলেকট্রিক ব্যবস্থা আছে, সব ঘরে ঘরেই কিন্তু ইলেকট্রিক সিস্টেম, মানে কারেন্ট। ওই যে সোলার প্যানেল, ওইটা নাই। ওকে, আমরা এখন হাউস বোটটা দেখাবো। সামনে হচ্ছে এরকম একটা দোলনা, ফ্যান্টাসি হাউস বোট। এইটা হচ্ছে রিসেপশন বলতে পারেন, মানে বাহিরের বিশাল বড় একটা স্পেস আছে বসার। এই পাশে আরও একটা বেড আছে। এটা হচ্ছে প্রবেশ। তো টোটাল রুম হচ্ছে 10টা। এটা হচ্ছে পদ্মা 1, এখানে লেখা আছে মেঘনা 2। তো এইভাবেই প্রতিটা রুমের নামই আলাদা আলাদা। আর আমার রুমটা একদম লাস্টে পাই, যেখানে জেনারেটরের শব্দ। এই যে এইটা হচ্ছে আমার রুম। বাবা বাবা কি শব্দ ভাই! আসলে রুম পাই নাই, অনেক চাপ এখন। এই রুমটা হচ্ছে আমাদের, যেহেতু গোসল করছে এখানে শোকানো হয়েছে হচ্ছে, আর যেহেতু গোসল করছে এখানে শোকানো, তো এই রুমটা আমাদের। এইটা হচ্ছে ওয়াশরুম। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে হচ্ছে এসি আছে, ফ্যান আছে। তো এই গ্রামের পাশ দিয়ে কিন্তু যেতে হচ্ছে আমাদের। এই যে এই সেই গ্রামটা। বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর। তো এটাই, এখানে হচ্ছে মানুষেরা এইভাবেই বসবাস করে। আর তারা নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় বাজারের জন্য যায়, মাছ ধরে। এবং এই মানুষগুলোর কিন্তু অনেক গরু মহিষ আছে, তারা পালন করে, হাঁস মুরগি এইগুলো। এই হাওরের উপরেই হচ্ছে মধ্যভোজন করব, এরকম বিলাসবহুল হাউস বোট, সেই সাথে খাবার। তো এই অঞ্চলে যে খাবারগুলো হয় ট্রেডিশন, সেগুলো দিয়েই আমাদের আজকের লাঞ্চ। তো কি কি আছে এখানে? এটা সাদা রাইস। এটা কি চাউলের ভাত? হাফ সিদ্ধ না, মানে চাউলের নাম কি হয় না, জিরা চাউল, 28 মিনিকেট আছে, এটা নাকি মিনিকেট। যাই হোক, এটা হচ্ছে বেগুন ভর্তা না, এটা ডাল ভর্তা, এটা ডিম। এটা যখন আমি 1 বছর আগে আসছিলাম এটা খাইছিলাম, আবার নতুন করে। এটা না, এটা আরেকটা ছিল। এটা আরেকটা ছিল। ওইটা কোনটা? না, ওই সময় ডিম ভর্তা, এটা তো ওইটা এতদিন রাখি নাই। আর এইটা দেখুন লাউ, কিন্তু এইখানে চিংড়ি মাছ। ভাইরে ভাই, দেখি একটা তোলেন। কি এটা? লাউ চিংড়ি না, এটা কি গলদা? হাওড়ে কি চিংড়ি হয় না বাইরে থেকে আনতে হয়? বাইরে থেকে না। এমনি হাওড়ে কি চিংড়ি হয় না? ছোটগুলো হয়। আর এখানে আছে কোয়েল পাখি। এই যে দেখেন যে খোলা আকাশের নিচে, তো ওরা হচ্ছে আমার সব ছোটবেলার বন্ধু। আমরা একই সাথে কাদা মাটিতে বড় হয়েছি ভাই। এরপর আমি তো পড়াশোনা করতে বাইরে গেছি, ওরা হচ্ছে গ্রামেই থাকে। তো নাইম হচ্ছে এখন কোথায় চাকরি করা হচ্ছে? ও র্যাঙ্কন গ্রুপে আছে। আর এটা হচ্ছে আলামিনও হচ্ছে আমাদের এলাকায় খুবই প্রভাবশালী বিজনেসম্যান। আলামিনের কি ব্যবসা করা হচ্ছে? ইলেকট্রিক সাইডে ব্যবসা করছে। আর মামুন আমার বন্ধু ছোটবেলার কি ব্যবসা করা হচ্ছে এখন? টেলিকম আর বিকাশ না। তো
তো এইটাই। আর আমি তো এই যে দেশ বিদেশ ঘুরি, তো মাঝে মাঝেই ওদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। এর আগে আমরা গেছিলাম হচ্ছে আগের বছরে শ্রীমঙ্গল, সিলেট, এর আগে গেছি সেন্ট মার্টিন, কক্সবাজার, এখন টাঙ্গুয়ার হাওর, আর বাকি আছে কি। তো এরকম এরপরে নিয়ে যাব বান্দরবনে। যাই হোক, খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ না। তারপরে রিসেন্টলি সুন্দরবনেও নিয়ে গেছিলাম। তরকারিগুলো অনেক সুন্দর, এখানকার যে শেফ, ওনার রান্না অনেক টেস্ট। আপনি একটা জিনিস দেখেন, পৃথিবীতে এত মানুষ আছে, প্রতিটা মানুষের রান্না স্বাদ কিন্তু ডিফারেন্ট, কারোর সাথে কারোর মিলে না। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ। আমরা সুন্দরবনে ওয়াজির বাসায় খেয়েছিলাম চিংড়ি মাছ, এখন আবার আমি এইখানে। এইটা দেখ, এইটা কি খাইতে হয় বন্ধু? না, কলসটা বেঁধে এই যে এইটা এটা এটা খাই যায়। কিন্তু মেইন হচ্ছে এইটা। ওয়াও, দারুণ শুধু, দারুণ কিন্তু। হ্যাঁ থাক, আর না না, ওকে বাবা। হাত গ্লাস লাগাই নাই তাই না? ও আচ্ছা আচ্ছা। তো এই যে ডালটা দেখেন, আর সেই সাথে কোয়েল পাখি। এখানে কিন্তু প্রতিটা হাউস বোটেই এরকম কোয়েল পাখি দেওয়া হয়। বিশেষ করে আজকে দেখলাম অনেক হাউস বোট। যখন আমি কাশ্মীরে গেছিলাম এরকম দেখছিলাম হাউস বোট, এছাড়া কেরালায় গেছিলাম তখন দেখছিলাম। তো আমাদের দেশেও প্রতিদিনই এরকম হাউস বোট বাড়তেছে, তো এটা ভালো দিক। ডালটা অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষে আমরা মাঝখানে থামলাম। এই জিনিসটা দেখেন শুধু, যে পানি কিভাবে যাচ্ছে, আর ঠিক এতটুক রাস্তা দিয়ে কিন্তু এরকম হাউস বোট যাবে। কেমনে যাচ্ছে ভাই, দুইটা একসাথে। ওরে কি স্রোতের বিপরীতে। এই পাশে আরো একটা আছে, স্রোত দেখছিস? হ্যাঁ, কি স্রোত। ও দুইটা একসাথে ভাই, সংঘর্ষ হবে। সংঘর্ষ। এটা হচ্ছে আমাদের হুজুর সাহেবদের। বাহ। আর ওই পাশে হচ্ছে একটা গ্রাম আছে। আমার মনে হয় এটা একটা রাস্তা ছিল, রাস্তাটা কোনো কারণে কাটা হয়েছে। অত দূর পর্যন্ত রাস্তা, আর এইখান থেকে। তবে পানির স্রোতটা দেখেন কত। আর ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, যে ওরা কিন্তু এখানেই বড় হয়। কি নাম তোমার? হ্যাঁ, এই যে ওরা দেখেন। ও বাসা কোথায়? আচ্ছা, এইখানে বাড়ি। তো এখন কি নৌকায় যাতায়াত করা হচ্ছে? হ্যাঁ তাই, কি অবস্থা? ভালো। এখানে বাসা? না, আমার বাসা মধ্যনগর। ও আচ্ছা, মধ্যনগর। ভাই রাস্তা ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে ওই হাউস বোটটাকে বলতেছে যে রাস্তা ক্লিয়ার। ভাই রাস্তা ক্লিয়ার। আচ্ছা, তো এটা দিয়েই হচ্ছে ওরা মানে মানুষকে সচেতন করে। অন্য একটা হাউস বোট আসলে তখন এটা কি প্রেস করলে হবে? হ্যালো হ্যালো, হ্যাঁ হচ্ছে হচ্ছে ভাই। তো আরেকটা কথা বলি, খুবই দুঃখের একটা কথা। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা হইলে তখন কিন্তু হাওর দুই ভাগ হয়ে যাবে। এই যে হাউস বোটগুলো যাইতে পারবে না, জাস্ট কিছু পরিকল্পনার ভুলে। এই ব্রিজগুলো যদি একটু উঁচা করে, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে হাউস বোটগুলো আসা যাওয়া করতে পারতো। এই যে দেখছেন, এইটাই হচ্ছে সেই ব্রিজ। এত নিচুভাবে তৈরি করা হচ্ছে যে হাউস বোটগুলো আর যেতে পারবে না, তখন দুই ভাগ হয়ে যাবে আমাদের এই হাওর। তবে এই ব্রিজ দিয়ে আপনি নীলাদ্রি লেক এইগুলো সব মানে বাইক, কার, গাড়ি এগুলো নিয়ে ঘুরতে পারবেন। আর এখানে হচ্ছে একটা বাড়ি দেখেন, একদম ভাসমান বাড়ি। গরু মহিষ পালন করে এই মানুষগুলো। তবে এই ব্রিজটা অনেক বড়। আচ্ছা, ও হুইসেল দিছে ওই হাউস বোটটাকে সচেতন করার জন্য। ট্যুরিজম ক্ষেত্রে
দক্ষিণ এশিয়ার অন্য দেশ এগিয়ে থাকলেও আমরা অনেকটা পিছিয়ে। এটার মূল হচ্ছে আমাদের দেশের পরিকল্পনার অভাব। আমরা হাওড়ের দিকে দিয়ে তাকাই, আপনার আনোয়ারপুর ব্রিজ বলেন, তাহিরপুর ব্রিজ বলেন, বা এই টাকাটুকা বাজারে যে ব্রিজগুলো আছে, প্রত্যেকটা ব্রিজগুলো অনেক নিচু, এবং নতুন করে যেটা হয়েছে এইটাও নিচু করা হইতেছে। একটা পরিকল্পনা বা পরিকল্পিত অভাবে হচ্ছে এই ট্যুরিজম সেক্টরগুলো পিছিয়ে থাকে। এই ব্রিজগুলো যদি একটু উঁচু করে করা হয় তাহলে খুব অনায়াসেই মানুষ যাতায়াত করবে, আমরাও আমাদের হাউসগুলো যাতায়াত করবো। আমরা সরকারের কাছে আবেদন থাকবে অন্তত এই ট্যুরিজম সেক্টরের দিকে তাকিয়ে হলেও এই ব্রিজগুলো সর্বোচ্চ উঁচুতে করার জন্য। হাউস বোট কয়টা আছে এরকম? এখন প্রায় 150-র কাছাকাছি। সব কি এই রুটে চলে? এখন এই রুটেই চলাচল আর করে। যখন ব্রিজ হয়ে যাবে তখন আল্লাহর বসে থাকতো, অথবা ওই পাশে কিছু থাকবে, এই পাশে কিছু থাকবে। টান দেও। এটা কি নদী? আচ্ছা, এটা হচ্ছে ছোট একটা নালা বা খাল বলতে পারেন। তবে এই পানির কালারটা দেখেন, এত ঘোলা পানি, যেহেতু এখানে অল্প পানি। পাহাড়ি ঢল নামছে। আচ্ছা, পাহাড়ি ঢল নামার কারণে পানিটা অনেক ঘোলা, এবং উনি হচ্ছে এই বাঁশ দিয়ে দেখতেছে কোথায় নিচু বা উঁচু এরকম। কি কয়? হ্যাঁ? ও বোতল নাই, ওরা চাই বোতল চাচ্ছে। আর এটা অনেকটা হচ্ছে নৌকার মতো। কি অবস্থা? থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা পৌঁছাই গেলাম আনোয়ারপুর, এবং এইখানেই থেকেই কালকে হচ্ছে রওনা দিয়েছিলাম 2 দিন 1 রাত। তো সব হাউস বোটগুলো কিন্তু এই আনোয়ারপুর এখানেই নোঙর করে, আর আমাদেরটা ছিল ফ্যান্টাসি লাক্সারি হাউস বোট। ওকে, এখন এইখান থেকে সিএনজি নিয়ে যাইতে হবে সুনামগঞ্জ, এরপরে ওখান থেকে কোনো একটা বাসে বা কার গাড়িতে সিলেটে, তারপরে সিলেট থেকে একদম মেহেরপুর 500 কিলোমিটার। ভাই এইরকম বিশাল জার্নি করতে হবে এখন। প্লাবন ভাইয়াকে বিদায় জানালাম। আমি যখনই টাঙ্গর হাওরে আসি ফ্যান্টাসি লাক্সারি হাউস বোটে ভ্রমণ করি, ভাল লাগে এই মানুষগুলোকে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা টাটা, দেখা হবে। বুঝতে পারবে ভাইয়া? আল্লাহ হাফেজ, দেখা হয়ে গেল, ভাল লাগতেছে। আপনি কি যাবেন? ওকে, এইটা হচ্ছে আমাদের সিএনজি। তো এখন এইখান থেকে যাইতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। ওকে ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। অবশ্য নেক্সটে আমাদের নতুন কোনো দেশের ব্লগ আসবে, এবং আপনারা কমেন্ট করেন কোন দেশ হইতে পারে বা কোন দেশে যাব। দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফেজ, টাটা।